ওকে, আজকের যেটা টপিক সেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কেয়ারফুলি প্রত্যেকে ফলো করবে, তা না হলে এই পুরো ব্যাপারটা বুঝতে খুব অসুবিধা হবে। প্রথম কথা, আমরা আগের দিনকে একদম ভেরি ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের ইমিউনিটির ফার্স্ট লাইন অফ ডিফেন্স কী দিয়ে তৈরি হয়, সেকেন্ড লাইন অফ ডিফেন্স কী দিয়ে তৈরি হয়, অ্যান্ড ফাইনালি থার্ড লাইন অফ ডিফেন্স কী দিয়ে তৈরি হয়। থার্ড লাইন অফ ডিফেন্সের ওই জায়গাটায় যখন আমরা গিয়েছিলাম, সেখানে আমরা লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছিলাম। তো আজকে আমরা প্রথমে ওই লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকার দুটো টাইপস আছে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। সো টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট এদের মধ্যে আগে একটু পার্থক্যটা দেখে নেব। না, লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা সমস্ত প্রকার লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকায় উৎপত্তি হয় অস্থির লোহিত মজ্জা থেকে। কাজেই টি এবং বি দুটো লিম্ফোসাইটেরই উৎপত্তিস্থল হচ্ছে অস্থির লোহিত মজ্জা। পার্থক্য হচ্ছে কোন জায়গায় গিয়ে তারা পরিণতি প্রাপ্তি ঘটছে সেই জায়গায়। টি লিম্ফোসাইটের পরিণতি প্রাপ্তি ঘটে থাইমাস গ্রন্থিতে, দ্যাটস ওয়াই এর নাম টি লিম্ফোসাইট হয়েছে, থাইমাসের টি থেকে টি লিম্ফোসাইট। আর বি লিম্ফোসাইট এটা অস্থির লোহিত মজ্জাতে উৎপন্ন হয়ে সেখানেই পরিণতি প্রাপ্তি ঘটে। সো দ্য ফার্স্ট ডিফারেন্স, টি লিম্ফোসাইট উৎপত্তি তো হয় অস্থির লোহিত মজ্জা থেকে, কিন্তু তার পরিণতি প্রাপ্তি ঘটে থাইমাস গ্রন্থিতে। আর বি লিম্ফোসাইটের ক্ষেত্রে যেখানে উৎপত্তি হচ্ছে সেখানেই পরিণতি প্রাপ্তি ঘটছে। নেক্সট হচ্ছে টাইপস। টি লিম্ফোসাইট মেনলি তিন প্রকার। টিএইচ সেল, এটাকে আমরা বলি টি হেল্পার সেল। আছে টিসি সেল, এটাকে আমরা বলি টি সাইটোটক্সিক সেল। আর হচ্ছে টিএস সেল, যেটার নাম হচ্ছে টি সাপ্রেসার সেল। তো টি লিম্ফোসাইটের মেনলি তিন প্রকারের প্রকারভেদ, টিএইচ, টিসি আর টিএস। তার মধ্যে টিএইচ সেল কী কাজ করে বা টিসি সেল কী কাজ করে সেটা আমরা পরবর্তীকালে দেখব। আর বি সেল এর ক্ষেত্রে বি লিম্ফোসাইট এর কেবলমাত্র দুটো টাইপ আছে, একটা হচ্ছে বি সেল আর একটা হচ্ছে প্লাজমা সেল। সো 2 নম্বর পার্থক্য দাঁড়ালো যে টি লিম্ফোসাইট তিন প্রকার, এই তিনটে তার টাইপ, আর বি লিম্ফোসাইট দু প্রকার, এই দুটো হচ্ছে তার টাইপ। টি লিম্ফোসাইট কোষ নির্ভর অনাক্রমতা দেয়, আর বি লিম্ফোসাইট রস নির্ভর অনাক্রমতা দেয়। এটাকে বলে সেল মিডিয়েটেড বা কোষ নির্ভর অনাক্রমতা, আর এটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি বা রস নির্ভর অনাক্রমতা। কিভাবে রস নির্ভর অনাক্রমতা গড়ে ওঠে, কিভাবে কোষ নির্ভর অনাক্রমতা গড়ে ওঠে, সেটা এবার আমি দেখাবো। তো দেখো, এই যে ডায়াগ্রামটা আমি এখানে রিপ্রেজেন্ট করছি, এটা একটা খুব শর্টে ডায়াগ্রাম আমি এখানে তৈরি করেছি। দিস ইজ এ প্যাথোজেন, দ্যাট ইজ পি, যেটা বাইরে থেকে প্রবেশ করেছে। এটা কোনো একটা অ্যান্টিজেন হতে পারে, কোনো একটা টক্সিন পদার্থ হতে পারে। টি লিম্ফোসাইটের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে টি লিম্ফোসাইট নিজে কোনো অ্যান্টিজেনকে দেখে চিনতে পারে না বা অ্যান্টিজেনকে শনাক্তকরণ করতে পারে না। তাই বাইরে থেকে যখন কোনো প্যাথোজেনিক অ্যান্টিজেন প্রবেশ করে, সেই প্যাথোজেনিক অ্যান্টিজেনটাকে শরীরের মধ্যে টি লিম্ফোসাইটের কাছে গিয়ে, পার্টিকুলারলি টিএইচ সেল বা টি হেল্পার সেলের কাছে গিয়ে কাউকে তুলে ধরতে হয়, তবে টি হেল্পার সেল তাকে চিনতে পারে। আর এই তুলে ধরার কাজটা করে হচ্ছে এপিসি সেল। এপিসি সেলের পুরো কথাটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এপিসি সেল বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এরা প্রথমে ওই অ্যান্টিজেনটাকে ধরে, এই দেখো অ্যান্টিজেনটাকে অ্যাটাচ করেছে, দেন ওই অ্যান্টিজেনটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আত্মসাৎ করে, সেটাকে বিশ্লেষণ করে, এবং বিশ্লেষণ করে ওই প্রোটিন পদার্থগুলোকে নিজের কোষ পর্দার ওপর তুলে এনে টি লিম্ফোসাইটের সামনে, টি হেল্পার সেলের সামনে রিপ্রেজেন্ট করে, অ্যাজ ইফ যেন সে টি লিম্ফোসাইট বা টি হেল্পার সেল খেতে জানে না, তাকে এপিসি সেল নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখো আমি তোমার জন্য কী কী ভালো ভালো খাবার এনেছি, এগুলোকে চাখো, চেখে টেস্ট করো, দিয়ে বোঝো কোনটার স্বাদ কীরকম। তো টি হেল্পার সেলের কাছে এই রিপ্রেজেন্টেশনটা এপিসি সেলের অত্যন্ত ভাইটাল। যদি এপিসি সেল এই কাজটা না করে, তাহলে কিন্তু টি হেল্পার সেল ইমিউনিটিতে অংশগ্রহণ করতেই পারবে না। আর নেক্সট কি না, এপিসি সেল যখন এইভাবে কোনো অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করলো, তখন টি হেল্পার সেল এখান থেকে দুটো কাজ করে। তার 1 নম্বর কাজ হচ্ছে সে টিসি সেল বা টি সাইটোটক্সিক সেলগুলোকে অ্যাক্টিভেট করে, এবং টিসি সেল থেকে কতগুলো রাসায়নিক পদার্থ বেরোয়, যেমন একটা হচ্ছে লিম্ফোকাইন, আর একটা পদার্থ হচ্ছে সাইটোকিন,
লিম্ফোকাইন। এই লিম্ফোকাইন, সাইটোকাইন, এই সমস্ত পদার্থগুলো যখন রাসায়নিক পদার্থ বেরোয় তখন তারা ওই অ্যান্টিজেনটাকে ধ্বংস করে দেয়। এখন কখনো কখনো এই অ্যান্টিজেন ধ্বংস করতে গিয়ে এই পরিমাণ লিম্ফোকাইন, সাইটোকাইন বেরিয়ে যায় যে দেহের পক্ষে সেটা ইটসেলফ খুব ডেঞ্জারাস হয়ে ওঠে, খুব ক্ষতিকারক হয়ে ওঠে। তখন ওই ইমিউনিটি রেসপন্সটাকে কিছুটা কমিয়ে দিতে হয়। এই কমিয়ে দেওয়ার কাজটা করে হচ্ছে টিএস বা টি সাপ্রেসার সেল। এরা তখন ওই ইমিউনিটির প্রভাবটাকে কিছুটা কমিয়ে দেয়, যাতে এই লিম্ফোকাইন বা সাইটোকাইন, এই যে এটাকে বলে সাইটোকাইন স্টর্ম, ঝড়, যে লিম্ফোকাইন বা সাইটোকাইনের ঝড় ওঠে শরীরের মধ্যে, সেটা যেন শরীরের নিজের ক্ষতি না করে সেই ব্যাপারে তখন তারা টিএস সেলগুলো তখন সেই অ্যাক্টিভিটিটা কিছুটা কমিয়ে দেয়, ফলে যাতে শরীর সুস্থ থাকে। আর এই যে পুরো জিনিসটা আমি তোমাদের বর্ণনা দিলাম, দ্যাট ইজ এই যে পুরো সাইকেলটা, দ্যাট ইজ একটা অ্যান্টিজেন ঢুকলো, সেটা এপিসি সেল দ্বারা প্রথমে গৃহীত হলো, এপিসি সেলটা টি হেল্পার সেলের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করলো, করে সেখান থেকে টি সি সেল তৈরি হলো বা টি সি সেল অ্যাক্টিভেটেড হলো, সেখান থেকে লিম্ফোকাইন বা সাইটোকাইনিন তৈরি হলো। ফলে ওই লিম্ফোকাইন বা সাইটোকাইন তখন ওই অ্যান্টিজেনটাকে ধ্বংস করলো। এই পুরো জিনিসটাকে বলে হচ্ছে কোষ নির্ভর অনাক্রমতা। এবার আমি ঠিক তার নিচে আর একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, সেই ডায়াগ্রামটা একটু ভালো করে দেখতে হবে। সেটা কি, দেখো এখানে একটা অ্যান্টিজেন প্রবেশ করেছে, এখানে দেখো একটা কথা লেখা আছে ফার্স্ট টাইম, মানে শরীরে প্রথম বাইরে থেকে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলো। এবং বি সেল, এই বি সেল যতক্ষণ পর্যন্ত কোনো অ্যান্টিজেনের সংস্পর্শে আসে না ততক্ষণ পর্যন্ত ওই বি সেল বা বি লিম্ফোসাইট এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তাই দেখো লেখা আছে বি সেল ইনঅ্যাক্টিভ। বি সেলের গায়ে দেখো একটা বিসিআর বা বি সেল রিসেপ্টর বলে একটা গ্রাহক আছে। খেয়াল করো, টি হেল্পার সেলের গায়ে কিন্তু এরকম কোনো রিসেপ্টর ছিল না। আমি অলরেডি বলেছি টি হেল্পার সেল নিজে কোনো অ্যান্টিজেনকে চিনতে পারে না, ওই চিনতে পারার কাজটা এপিসি সেলকে করে দিতে হয়। আর বি সেল কিন্তু তার নিজের গায়েই একটা বিসিআর গ্রাহক আছে। তো এই বিসিআর গ্রাহকে তা কী হয় না, অ্যান্টিজেনটা এসে যুক্ত হয়, এবং যেই মুহূর্তে অ্যান্টিজেন যুক্ত হলো তখন এই বি সেল ইনঅ্যাক্টিভ ছিল সেটা দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। এইখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখো এই যে ওপরে টি হেল্পার সেল যেটা কোষ নির্ভর অনাক্রমতা তৈরি করলো, সেই টি হেল্পার সেলও দেখো ইন্টার্ন বি সেলকে অ্যাক্টিভ করে তোলে। তাহলে বি সেলের অ্যাক্টিভেশনের জন্য দুটো সিগনাল আসে। একটা হচ্ছে বি সেলের গায়ে যখন প্রথম অ্যান্টিজেন যুক্ত হয় বিসিআরের সঙ্গে, এটা একটা সিগনাল বা সংকেত। আর একটা যখন টি হেল্পার সেল এপিসি সেলের দ্বারা গৃহীত অ্যান্টিজেনকে প্রসেস করে বা চিনতে পারে, তখন ওই ইন্টার্ন আর একটা বি সেলকে অ্যাক্টিভেট করে বা বি সেলকে উত্তেজিত করে। এবার উত্তেজিত বি সেল দুটো কোষ তৈরি করতে পারে, একটা হচ্ছে প্লাজমা সেল আর একটা হচ্ছে মেমোরি সেল। এই প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি খরিত হয়, যেটা রক্ত এবং লসিকার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এই অ্যান্টিবডি আমরা আগে পড়েছিলাম 5 প্রকারের অ্যান্টিবডি: জ্যাম ডি, ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন ডি, ইমিউনোগ্লোবিন ই। আমরা আগেও পড়েছি অল শর্টস অফ ইমিউনোগ্লোবিন জ্যাম ডি। এই যে জ্যাম ডি আমরা আগে পড়ে এসেছি, এই সমস্ত ইমিউনোগ্লোবিনগুলো এই অ্যান্টিবডি, যেটা রক্ত এবং লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং যেহেতু রক্ত এবং লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে ওরা সারা শরীরে অনাক্রমতা দেয়, তাই এই ধরনের অনাক্রমতাটাকে আমরা বলি রস নির্ভর অনাক্রমতা, যেহেতু এটা রক্ত এবং লসিকার মধ্যে ছড়িয়ে পড়ছে। মজার ব্যাপার হলো এই যে মেমোরি সেল, এখান থেকে কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি। তাহলে মেমোরি সেল কী হিসেবে থেকে গেছে? ও মেমোরি সেল হিসেবেই থেকে গেছে। তাহলে মেমোরি সেলের ফাংশনটা কী, এর কাজটা কী? এর কাজ হচ্ছে যদি নেক্সট টাইম এই সেম অ্যান্টিজেন রি এন্ট্রি নেয়, দ্যাট মিনস সেকেন্ড টাইম যদি বডির মধ্যে ঢোকে, এর আগের ছিল ফার্স্ট টাইম, এখন সেকেন্ড টাইম যদি বডির মধ্যে ঢোকে, ওই জন্য দেখো রি এন্ট্রি কথাটা বলা হয়েছে। তখন কি হয়? তখন দেখো আর বি সেলকে এটা গ্রহণ করতে হচ্ছে না, করে নিজেকে অ্যাক্টিভেট করতে হচ্ছে না। ওই প্রথমবারে যে মেমোরি সেল অলরেডি উপস্থিত ছিল, সেই মেমোরি সেল সরাসরি এসে এই অ্যান্টিজেনটাকে প্রসেস করছে, অ্যান্টিজেনটাকে চিনতে পারছে, এবং তৎক্ষণাৎ মেমোরি সেল থেকে প্লাজমা সেল তৈরি হচ্ছে, আবার কিছু মেমোরি সেলও তৈরি হচ্ছে। এই মেমোরি সেলটা মেমোরি সেল হিসেবেই থেকে যায়, আর প্লাজমা সেল থেকে আবার অ্যান্টিবডি তৎক্ষণাৎ তৈরি হয়ে রক্ত এবং লসিকার মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই প্রথম যে জিনিসটা হয়েছিল এটাকে আমরা বলি প্রাইমারি ইমিউনো রেসপন্স, আর সেকেন্ড টাইম রি এন্ট্রির সময় যেটা ঘটলো এটাকে বলে সেকেন্ডারি ইমিউনো রেসপন্স। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে প্রাইমারি ইমিউনো রেসপন্স ঘটতে
বেশি সময় লাগে, সেকেন্ডারি ইমিউনো রেসপন্স ঘটতে অনেক কম সময় লাগে। প্রাইমারি ইমিউনো রেসপন্সের থেকেও সেকেন্ডারি ইমিউনো রেসপন্স অনেক বেশি দ্রুততার সঙ্গে, অনেক বেশি সক্রিয়তার সঙ্গে সম্পন্ন হয়। তার কারণই হলো এক্ষেত্রে অ্যান্টিজেনটাকে আগে বিসিআর গ্রহণ করে তবে সে অ্যাক্টিভেট হয়েছিল, তবে সেখান থেকে প্লাজমা সেল অ্যান্ড মেমোরি সেল তৈরি হয়েছিল। আর এখানে তার অবকাশই নেই, সেকেন্ড টাইম এন্ট্রির সঙ্গে সঙ্গে ওই প্রাইমারি ইমিউনো রেসপন্সের সময় যে মেমোরি সেল তৈরি হয়েছে, সেই সেল আগে থেকে কোষের মধ্যে বসে আছে, শরীরের মধ্যে তৈরি হয়েছিল, সে তৎক্ষণাৎ এই অ্যান্টিজেনটাকে গ্রহণ করলো, ইনস্ট্যান্ট প্লাজমা সেল তৈরি করলো, যে ওই GEM-DE 5 প্রকারের অ্যান্টিবডি তৈরি করে রক্ত লসিকায় ছড়িয়ে দিল। সেই জন্য এই পুরো অনাক্রমতা, যেটা রস নির্ভর অনাক্রমতা, সেটার আবার দুটো ভাগ, একটা হচ্ছে প্রাইমারি ইমিউনো রেসপন্স আর একটা সেকেন্ডারি ইমিউনো রেসপন্স। প্রাইমারি ইমিউনো রেসপন্স সবসময় স্লোয়ার, সেকেন্ডারি ইমিউনো রেসপন্স অনেক ফাস্টার। প্রাইমারি ইমিউনো রেসপন্সের থেকেও সেকেন্ডারি ইমিউনো রেসপন্স মাচ মোর এফেক্টিভ। আর দেখো, শরীরে রস নির্ভর আর কোষ নির্ভর অনাক্রমতা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি থাকে না, আলাদা আলাদাভাবে কাজ করে না। তাদের একটা জাংশনাল পয়েন্ট আছে, এক জায়গায় গিয়ে তারা মিলিত হয়। সেটা হলো এই জায়গা, যেখানে টি হেল্পার সেল স্টিমুলেট করছে বি সেলকে অ্যাক্টিভেট করার জন্য। তার মানে এই জায়গায় এসে কোষ নির্ভর অনাক্রমতা আর রস নির্ভর অনাক্রমতা একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। এইটাই দেখবে তোমাদের আমার ম্যাটেরিয়ালে পাঠানো আছে, আলাদা আলাদাভাবে সব লেখানো আছে। টি লিম্ফোসাইড, বি লিম্ফোসাইডের পার্থক্য কী, রস নির্ভর অনাক্রমতা কাকে বলে উদাহরণ দাও, কোষ নির্ভর অনাক্রমতা কাকে বলে উদাহরণ দাও, এদের মধ্যে পার্থক্য কী, প্রাইমারি ইমিউনো রেসপন্স কী, সেকেন্ডারি ইমিউনো রেসপন্স কী, প্রাইমারি ইমিউনো রেসপন্স আর সেকেন্ডারি ইমিউনো রেসপন্সের মধ্যে কোনটি অধিকতর সক্রিয় ও কেন। এই সব কটা প্রশ্নের উত্তর আজকের আমার এই জায়গাটার মধ্যে দিয়ে হয়ে গেল। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে রাত্রে ফোন করবে। থ্যাংক ইউ।